বাংলাদেশের রাজনীতিতে একটি বহুল প্রচলিত কথা আছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। কিন্তু এবার যেন সেই কথাটি নতুন করে আলোচনায় উঠে এসেছে। কারণ আগামী 12 মার্চ ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে অস্বাভাবিক উত্তেজনা। প্রশ্ন উঠছে, সেদিন কি কেবল সংসদের একটি আনুষ্ঠানিক অধিবেশন হবে, নাকি উন্মোচিত হতে যাচ্ছে বাংলাদেশের সংসদীয় ইতিহাসের এক নতুন অধ্যায়? ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে সেই দিন। প্রথা অনুযায়ী অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন, কিন্তু এবার পরিস্থিতি যেন একেবারেই আলাদা। রাজনৈতিক মহল, আইনজীবী মহল, এমনকি রাজপথের আলোচনাতেও এখন একটাই প্রশ্ন: রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন সংসদ কক্ষ থেকে কি গণ ওয়াকআউট হতে পারে? এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। সম্প্রতি তিনি এমন একটি মন্তব্য করেছেন যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে। তিনি সরাসরি প্রস্তাব দিয়েছেন, রাষ্ট্রপতি যখন সংসদে ভাষণ দিতে দাঁড়াবেন তখন সংসদ সদস্যরা যেন আসন ত্যাগ করে বেরিয়ে যান। ভাষণ শেষ হওয়ার পর তারা আবার অধিবেশনে যোগ দিতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য কেবল একটি ব্যক্তিগত মতামত নয়, বরং এটি রাষ্ট্রপতির নৈতিক ও রাজনৈতিক বৈধতা নিয়ে একটি সরাসরি প্রশ্ন। কারণ অনেকের দাবি, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অতীত রাজনৈতিক ভূমিকা এবং ক্ষমতাসীন শাসনের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। বিশেষ করে জুলাই মাসে সংঘটিত গণ অভ্যুত্থানের পর এই বিতর্ক আরও তীব্র হয়েছে। সেই আন্দোলনে শত শত তরুণের আত্মত্যাগের কথা আজও মানুষের স্মৃতিতে তাজা। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, যে ব্যক্তি অতীতে স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, তিনি কিভাবে সেই আন্দোলনের শহীদদের স্মরণ করে সংসদে ভাষণ দিতে পারেন? এই বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে দেশের অর্থনীতি নিয়ে। বিশেষ করে ব্যাংকিং খাতের সাম্প্রতিক সংকটকে ঘিরে রাষ্ট্রপতির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ইসলামী ব্যাংক সহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে যে বড় ধরনের আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ উঠেছিল, সেখানে রাষ্ট্রপতির অতীত সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এইসব অভিযোগের কারণেই 12 মার্চের অধিবেশনকে ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। কারণ যদি সত্যিই সংসদে ওয়াকআউট হয়, তাহলে সেটি কেবল একটি সংসদীয় ঘটনা থাকবে না, বরং তা একটি সাংবিধানিক সংকটের জন্ম দিতে পারে। এদিকে এই ইস্যুতে সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, তারা এই প্রশ্নে কোনো আপোষের পথে হাঁটবে না। এমনকি গুঞ্জন রয়েছে, রাষ্ট্রপতির ভাষণের সময় তারা সংসদে শুধু ওয়াকআউটই করবে না, বরং প্রকাশ্যেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুলতে পারে। এই পরিস্থিতির মধ্যে আরেকটি বিষয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে সংসদের ডেপুটি স্পিকারের পদ দেওয়ার একটি প্রস্তাব সামনে এসেছিল বলে গুঞ্জন ছড়িয়েছিল। অনেকেই মনে করেছিলেন এটি হয়তো একটি রাজনৈতিক সমঝোতার অংশ, কিন্তু সেই জল্পনা দ্রুতই ভেঙে দেয় জামায়াত। দলটি স্পষ্ট জানিয়ে দেয়, তারা কোনো ধরনের ক্ষমতার পদ গ্রহণ করতে আগ্রহী নয়। তাদের দাবি, জুলাই আন্দোলনের সময় যে সংস্কার সনদ তৈরি হয়েছিল, সেই সনদের পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কোনো রাজনৈতিক সমঝোতায় যাবে না। জামায়াতের নেতাদের বক্তব্য অনুযায়ী, জনগণ গণভোটের মাধ্যমে যে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তা বাস্তবায়নে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। বরং তাদের অভিযোগ, বিভিন্ন আইনি কৌশলের মাধ্যমে সেই রায়কে পাশ কাটানোর চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে 12 মার্চের সংসদ অধিবেশনকে এখন অনেকেই দেখছেন একটি রাজনৈতিক পরীক্ষার মঞ্চ হিসেবে। একদিকে ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন, অন্যদিকে জুলাই আন্দোলনের আদর্শ। এই দুয়ের সংঘাতে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, সেটিই এখন বড় প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সংসদে বড় ধরনের প্রতিবাদ বা ওয়াকআউট ঘটে, তাহলে তার প্রভাব সংসদের বাইরে রাজপথেও পড়তে পারে। কারণ সাধারণ মানুষের মধ্যেও এখন স্বচ্ছতা, জবাবদিহি এবং বিচার নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। তাই প্রশ্ন এখন একটাই, 12 মার্চ কি কেবল একটি আনুষ্ঠানিক সংসদ অধিবেশন হবে, নাকি সেই দিনই শুরু হবে বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়? উত্তর মিলবে খুব শীঘ্রই। তবে একটি বিষয় নিশ্চিত, সেদিনের ঘটনা প্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি মোড় হয়ে থাকতে পারে।